সংস্কার নিয়ে আলোচনা এখন আর হচ্ছে না। বেশ কিছুদিন সংস্কার কতটুকু হবে, কম হবে না বেশি হবে, ন্যূনতম সংস্কার না পরিপূর্ণ সংস্কার, কত কথা সংস্কার বলতে সবার মুখে ফেনা উঠে গেছে। আগে সংস্কার না পরে নির্বাচন, এটি নিয়ে আমিও অনেক ভিডিও বানিয়েছি। তখন বলার চেষ্টা করেছি সেই বিপ্লবোত্তর পরিবেশে, না আগে সংস্কার হতে হবে, পরে নির্বাচন ইত্যাদি। কিন্তু সময় খুব কঠিন জিনিস। সময় আমাদেরকে আস্তে এমন জায়গায় এনে হাজির করেছে, আমার মনে হচ্ছে আমরা আবার সেই অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। ওই যে বলি, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। অনেকের স্বপ্ন ছিল যে দেশটা সত্যি ঠিক হয়ে যাবে। এবার আমরা একটা কাঙ্ক্ষিত সোনার বাংলা পাবো। যেভাবে আমরা দেশটাকে কল্পনা করি, আমার দেশ, আমাদের দেশ, সবার সমান অধিকার থাকবে, কারোর মধ্যে কোনো ভয় থাকবে না, কেউ সেলফ সেন্সরশিপ করবে না, সমাজের সর্বত্র ন্যায় বিচার, সাম্য, সমতা প্রতিষ্ঠিত হবে, একটি মানবিক রাষ্ট্র হয় বাংলাদেশ। আগের মতো এইসব চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি, ক্ষমতা অপব্যবহার থাকবে না, ব্যাংক লুটপাট থাকবে না, ধনী দরিদ্রের বৈষম্য কমে আসবে। হতাশ। যা দেখতে পাচ্ছি গত ৭ মাসে, যাদের গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তারা অনেকেই গ্রেপ্তার হয়নি। অনেকেই পালিয়ে গেছে, মানে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। চোখের সামনে, হাতের মধ্যে ছিল। তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেয়া হয়েছে। অনেকেই আছে, কেউ আছে জেলে। এখন তো চারিদিকে শুধু নির্বাচন। সংস্কার ম্রিয়মাণ। আবার সব দলগুলো নিয়ে যে একটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে একটা মিটিং হলো, সামনে আরো রিফর্মস, সব দল কি ধরনের সংস্কার চায় সেটার রিপোর্ট শিগগিরই দিবে আরকি। মনে হয় না এটা বেশিদূর যাবে। ওই সব থাকবে, মানে কাজের গরু কেতাবে আছে, গোহালে থাকবে না। আমি হতাশাবাদী মানুষ নই, নিজে অত্যন্ত আশাবাদী। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের পরে যে আশা জাগানিয়া স্বপ্ন আমাদের বুকের মধ্যে ভর করেছিল, সেটি এখন আর স্বপ্ন না হয়ে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা বানাচ্ছি এইজন্য যে আসলে কি সংস্কার হবে? কতটুকু সংস্কার হবে? কি সংস্কার হবে? আর ন্যূনতম সংস্কার বলতে আমরা কি বুঝি? কেউ তো বলে না যে ভাই ন্যূনতম সংস্কার দিস। একবার আমি একটা ভিডিওতে বলেছিলাম, সংস্কার নিয়ে এত গবেষণা করার কি দরকার আছে? এটা কি খুব পণ্ডিত হওয়া লাগে দেশটাকে ঠিক করার জন্য? যেসব সংস্কার করা দরকার সেগুলো কি খুবই আহামরি অজানা বিষয়? আমি তো মনে করি না, নাথিং, সবার জানার মধ্যে। সাধারণ মানুষও জানে কোথায় আমাদের সমস্যা। আরে ভাই, শরীরে যদি কোথাও কেটে যায়, ব্যথা লাগে, সে বোঝে না কোথায় কাটছে, ব্যথাটা কোথায়? তা আমরা কি বুঝি না বাংলাদেশের নাগরিক আমরা, কোথায় আমাদের ব্যথা লাগে, ব্যথা দেয়, কোথায় যন্ত্রণা? বুঝি তো। তাইলে আপনারা এত জ্ঞান দেন কেন? আরে ভাই, সংস্কারটা ১ম এ হওয়া দরকার যারা দেশ চালাবে, রাজনীতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, তাদের চরিত্রের সংস্কার দরকার। সেটা কি হয়েছে? সেই চরিত্র কেমনে বদলাবেন সেটা নিয়ে কাজ করেন। আগামীতে যারা এমপি হবে, এমপি মনোনয়ন দেওয়া হবে, সেইখানে সংস্কারটা করেন যে প্রত্যেকটা দল এই ধরনের লোকদেরকে এমপি বানাতে হবে। আসেন না, এই একটা কাজ করেন। ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না? কবিতার লাইন বিখ্যাত, "সত্য যে বড় কঠিন, সেই কঠিনেরে ভালোবাসিলাম।" এই কঠিন কাজটা করে দেখান। অতি ছোট্ট কঠিন কাজটা করে দেখান। এখানে তো সব সমস্যা।
দেশের ৩০০টা সংসদীয় আসন থেকে প্রত্যেকটা দলকে বাধ্য করতে হবে সৎ, যোগ্য, দক্ষ লোককে নমিনেশন দিতে। পারবেন? ডক্টর ইউনূসের সরকারকে বলবো এই একটা সংস্কার করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। মাথা ঠিক করেন। মাথায় আমাদের পছন্দ ধরেছে। এই মাথাটা আগে ঠিক করেন। সেটি হলো নমিনেশন। কাদেরকে আমরা নমিনেশন দিচ্ছি বা দিব আর কি? আবার সেই বর্জুয়া ছেড়েনি, আবার সেই দুর্বৃত্তদের, আবার সেই মাফিয়া চক্রদের, আবার সমাজ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে যেই সব টাকাওয়ালা লোকজন তাদেরকে যারা মন্ত্রী হবে, এমপি হয়ে টাকা দিয়ে টাকা কাড়ি টাকা বানাবে, টাকার মেশিনে পরিণত হবে, ব্যাংক লুটপাট করবে, বিদেশ টাকা পাচার করবে, ঘাড় ফুলে যাবে, মানুষের সাথে কথা বলবে না, দেখা করতে গেলে ৩ দিন ঘুরতে হবে। তাদেরকে কেন এলাকায় ভালো লোক নাই? এই কাজটা করেন। আমি মনে করি সবচেয়ে অন্যতম সংস্কার হওয়া উচিত। ১ নাম্বার ফার্স্ট প্রায়োরিটি। কারা আমাদের পরিচালনা করবে? কারা আমাদের সেবক হবে, শোষক না। সেই সব সেবক কারা? কাদেরকে আমরা নমিনেশন দিব? আরেকটা সমস্যা করেন ছোট্ট করে। দলের মধ্যে গণতন্ত্র কেমনে থাকবে? আরে ভাই, যেই দলে গণতন্ত্র থাকবে না বা যেই দলের মধ্যে গণতন্ত্র নাই, সেই দল ক্ষমতায় এসে আমাদের কি গণতন্ত্রের সবক দিবে আর কি গণতন্ত্র উপহার দিবে? আরে গণতন্ত্রের সবক তো সব মুখে। বাস্তবে গণতন্ত্র আছে বা ছিল বা থাকবে, এই গ্যারান্টি কে দিবে? যে ওরা ক্ষমতায় যারাই আসুক, জনগণ তো কাউকে না কাউকে ভোট দিবে। সে ভোটে কোনো না কোনো দল, কোনো না কোনো এমপি, মন্ত্রী তো ক্ষমতায় আসবে। এটা দলই তো ক্ষমতায় আসবে। যে কথায় আছে না, সারা দিনটা কেমন যাবে সকালটা দেখলে বোঝা যায়। দেখছেন না সকালটা কেমন যাচ্ছে? এখনই বোঝা যাচ্ছে কিন্তু। সারা দেশে কারা কি করতেছে। ভাই রাগ করেন না, গুস্সা হয়েন না। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না। যদি এই শিক্ষাটা আপনাদের না হয়, ১৬ বছর তো অনেক কষ্ট করেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের পক্ষে অনেক কথা বলেছি। তো কি শিখলেন? যদি আওয়ামী লীগের মতো আচরণ করেন আপনারা, যদি দেখি আওয়ামী লীগ যা করতো তাইতে আপনারা করা শুরু করেছেন। ওদিনকে আবার শুনলাম একটা টক শোতে বিএনপির এক নেত্রী নতুন দলের এক নেত্রীকে বলছে, "ভয়, একটা ধাওয়া দিলে তো খুঁজে পাওয়া যাবে না।" আরে ভাই, আবার ধাওয়া দিবেন? ওই ওই নেত্রীও কিন্তু জাতীয় নাগরিক পার্টির ওই নতুন, আমি তাকে স্যালুট জানাই এই তরুণ নেতা এবং নেত্রীকে। সে একেবারেই কঠিন জবাব দিয়ে দিয়েছে, উচিত জবাব দিয়ে দিয়েছে। বলেছে কি জানেন? এই ধাওয়াটা যদি দিতে পারতেন গত ১৬ বছরে, তাহলে তো এই ১,৫০০ লোককে জীবন দিতে হতো না। আপনারা তো ওই ১৬ বছরে এই ধাওয়াটা দিতে পারেন নাই। এই অহংকার আপনাদেরকে ডুবিয়েছে। আবারও সেই অহংকার, আবারও সে অন্যকে খাটো করে দেখা। ভাইরে, একটা কথা বলে ভিডিওটা শেষ করছি। আর ভয় দেখায়েন না। আওয়ামী লীগের মতো ভয় তো কেউ দেখাতে পারবে না। কোথায় সে আওয়ামী লীগ? মাটির সাথে মিশে গেছে। আর ভয় দেখায়েন না বাংলাদেশে। বাংলাদেশে আর যাই কিছু হোক, একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। ক্ষমতায় এসে কেউ আর মাস্তানি করতে পারবেন না। জোর করে ক্ষমতায় কেউ আর থাকতে পারবেন না। এই জনগণ আপনাদেরকে টেনে হিঁচড়ে নামাবে। শাসকের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শক্তি, জীবন দেয়ার যে ব্রত, সেটি মানুষ শিখে গেছে। অন্তত এই প্রজন্ম শিখে গেছে। অন্তত আগামী ২০-৩০ বছর আপনাদেরকে এটা মোকাবেলা করতে হবে। অতএব সাধু সাবধান। ভালো হয়ে যান।